জুমের লিমিট বাড়াবো ভাই, 1 তারিখে হয়ে যাবে, একটু কষ্ট করেন ইনশাল্লাহ। বোরিং এর কিছু নাই, ধৈর্য ধরেন এবং সবর করেন। রাখো কেন, দেখো। স্যার স্যার সকালের ক্লাস কি এখনো আপলোড হয় নাই স্যার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা শোনা যাচ্ছে ভাই? কথা কি শোনা যায়? আর মাত্র 1-2 দিন ঠিক হয়ে যাবে, জুম টুম সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সব ঠিক হয়ে যায়, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা 30-এ ক্লাস নেওয়ার কথা, 5-7 মিনিট লেট হয়েছে, এটা আমারই কিছু না। শুরু করবো আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুরা, আমরা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 497 ধারা পর্যন্ত পড়ছিলাম।
আমরা ফৌজদারি কার্যবিধি আইনের খুবই অল্প কয়েকটি ধারা আছে, এই ধারাগুলো আজকে পড়ে, খুবই অল্প কয়েকটা ধারা, জাস্ট এই ধারাগুলো ইম্পর্টেন্ট, এজন্য এগুলো পড়বো। পরে আজকে পুরো ফৌজদারি কার্যবিধি আইনের পুরো 1 থেকে 565 পর্যন্ত বিভিন্ন এমসিকিউ জিজ্ঞাসা করব, প্রায় 400 এমসিকিউ 500 জিজ্ঞেস করব, পাশাপাশি পিআরবি আজকে পড়াবো। তো আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমরা ফৌজদারি কার্যবিধি আইনের 497 ধারা পড়ছিলাম। গতকালকে আমরা পড়ছিলাম জামিন সংশ্লিষ্ট বিষয়াদি, জামিন 496, 497 এই দুটো ধারা কিন্তু গুরুত্বপূর্ণ। যখন জামিন রিলেটেড প্রশ্ন পদোন্নতি পরীক্ষায় আসে, তখন এই 497 এই ধারাগুলো কিন্তু এখান থেকে আসে। যাই হোক, একজন ব্যক্তির আসামি, একজন ব্যক্তির জামিন কি কারণে মানে বাতিল হয়ে যায়, সেটা কিন্তু 97 ধারায় বলতেছে। অর্থাৎ জামিনদারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, তারপর হচ্ছে আপনার এই যদি জামিনে যে তদন্ত কাজে বাধা সৃষ্টি করে, তারপর আছে বাদীকে আপনার যদি ভয়ভীতি দেখায়, তারপর আছে আপনার আসামির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার মতো কাজ করে, বাদীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার মতো কাজ করে, জামিনের শর্ত যদি লঙ্ঘন করে, তদন্ত কাজে যদি বাধা সৃষ্টি করে, এই সকল কারণে হচ্ছে আপনার জামিন আদেশ কিন্তু আপনার বাতিল হয়ে যায়। আর জামিন আদেশ যখনই বাতিল হবে, ফৌজদারি কার্যবিধি আইনের 497 ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত এই ব্যক্তি জামিন আদেশ বাতিল করতে পারবে এবং পুনরায় তাকে কিন্তু গ্রেপ্তারের নির্দেশাবাদ দিতে পারে। এইগুলো আমরা গত ক্লাসে পড়ছি। খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস পড়বো, বেশি প্যারা নেওয়া যাবে না, বেশি প্যারা নিলে কি রেজাল্ট খারাপ হবে। তো আমরা এখন সরাসরি চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের আপনার এই 496 এর পরে 97 এর পরে নর্মালি আমরা চলে যাবো হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের একেবারে এক্সের চলে যাবো হচ্ছে যে ধারায়, কি কয় রে, এই 498 ধারাটা একটু দেখবো, যেটা হচ্ছে বলা হচ্ছে যে আপনার আগাম জামিন। আগাম জামিনটা কি? যদিও 498 ধারায় আপনার আগাম জামিনের এরূপ কোনো সংজ্ঞা সিআরপিসিতে প্রদান করেনি, তবে প্রাথমিকভাবে আগাম জামিন বলতে আমরা বুঝি কোনো ব্যক্তির নামে মামলা যদি রুজু হয়, ওই ব্যক্তি আপনার এই গ্রেপ্তারের আশঙ্কায় যদি হাইকোর্ট বিভাগ থেকে বা হাইকোর্টের নির্দেশ মোতাবেক যে জামিননামা সংগ্রহ করে বা যে জামিন গ্রহণ করে, তাকেই বেসিক্যালি আগাম জামিন বলা হয়। তাহলে এখানে একটা এমসিকিউ আসতে পারে, আগাম জামিন কে প্রদান করে? হাইকোর্ট বিভাগ প্রদান করে। কত ধারা মোতাবেক? 498 ধারা মোতাবেক। এতটুকু জানলেই হবে, এর বাইরে তেমন কোনো প্রশ্ন এখানে আমাদের নাই। আচ্ছা, আমরা ফৌজদারি কার্যবিধি আইনের সরাসরি চলে যাব এই যে 501, 500 আচ্ছা, আমরা আগাম জামিন দেখলাম ফৌজদারি কার্যবিধি আইনের 498 ধারায়। 501 এবং 502 এই দুটো ধারাও কিন্তু, অর্থাৎ গ্রেপ্তার হওয়ার পূর্বে আদালত থেকে জামিন নেওয়া হলে সেটাই বেসিক্যালি হচ্ছে আপনার আগাম জামিন হিসেবে গণ্য হবে। আর এখানে একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, 501 এবং 502 এই দুটো ধারাও কিন্তু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? অর্থাৎ এখানে মানে একজন আসামিকে জামিন দেওয়ার পরে আবার কখন তাকে গ্রেপ্তার করা যায়, এই ধারার ক্ষেত্রে কিন্তু আপনার এই ধারার ক্ষেত্রে কিন্তু আপনার এই 501 এবং 502 এই দুটো ধারা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। কিন্তু 501 ধারায় বলতেছে প্রথমবারের কারণে জামানত যদি অপর্যাপ্ত হয়, অপর্যাপ্ত মিন্স অনেক সময় উকিল সাহেব আদালতকে ভুল বুঝিয়ে আসামির জামিন মঞ্জুর করায় ফেলায়। ঘটনা ঘটে কিনা? উকিল সাহেব আসামি আদালতকে বোঝাতে সক্ষম হয় যে আসামি খুবই নিরীহ, এ ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তাকে জামিন না দিলে তার ফ্যামিলি মরে যাচ্ছে, এরকম ভুল বুঝিয়ে বা প্রবঞ্চনা বশত যদি আসামির জামিন মঞ্জুর হয়ে যায়, সেই ক্ষেত্রে বলতেছে 501-এ আদালত পরবর্তীতে তার ভুল বুঝতে পারলে তার জামিন আদেশ বাদ দিয়ে দিতে পারবে এবং তাকে পর্যাপ্ত জামানত গ্রহণের নির্দেশ দেবে। যদি সে নির্দেশ না দেয়, সেক্ষেত্রে যদি সে সেটা পালন করতে না পারে, তাকে হচ্ছে আবার পুনরায় কারাগারে আপনার প্রেরণ করা যাবে। এই কথাটাই আপনাকে বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের 501 ধারায়। 502 ধারা, 502 ধারা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি ধারা বন্ধুরা। 502 ধারায় আপনাকে বলতেছে যে আপনার জামিনদারের অব্যাহতি, মানে একজন আসামিকে তো অবশ্যই একজন জামিনদারের নিয়ন্ত্রণে দেওয়া হয় না? তো কোনো কারণে আসামি যদি জামিনদারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, দেখা যাচ্ছে যে আসামি জামিনদারের কথা শুনতেছে না,
জামিনদার যেভাবে বলতেছে সেইভাবে সে চলাচল করতেছে না। তো সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে এই জামিনদারকে বেসিক্যালি আপনার কি দেওয়া হবে, যদি আদালতে আবেদন করে এবং আদালত যদি তার আবেদন মঞ্জুর করে, সেই ক্ষেত্রে ওই আসামিকে আদালতে হাজির করে জামিনদারকে এই থেকে আপনাকে অব্যাহতি দিতে পারে। তো যদি সে নতুন করে আবার কোনো জামিনদার সংগ্রহ না করতে পারে আসামি, তাহলে এই আসামিকে আবার গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আর এই আসামি যদি জামিনদার সংগ্রহ করতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার তাকে কিসের দরকার নাই, তাকে আর কারাগারে আটক রাখার দরকার নাই। এই কথাটাই বেসিক্যালি এখানে বলতেছে। আচ্ছা, এই 501 এবং 502 এগুলো জীবনে কোনোদিন পরীক্ষায় আসে নাই, কিন্তু এমনি জাস্ট একটু দেখবেন, দেখলেই হয়েছে। তবে এখন যে ধারাটা আমি তোমাদেরকে বলবো, এই ধারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পদোন্নতি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে কিনা? পদোন্নতি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে। সেটা হচ্ছে চিকিৎসক সাক্ষীর জবানবন্দি, চিকিৎসক সাক্ষীকে তলব করার ক্ষমতা, অথবা হচ্ছে ময়নাতদন্ত রিপোর্টের সাক্ষ্যগত মূল্য। এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের পদোন্নতি পরীক্ষায় সবসময় কিন্তু আসে, এটা আপনারা জানেন। চিকিৎসক সাক্ষীর জবানবন্দি কখন নেওয়া হয় বন্ধুরা? চিকিৎসক সাক্ষীর জবানবন্দি নেওয়া হচ্ছে যখন একটা অপমৃত্যু হয় অথবা কোনো শত্রুর তৎপরতায় মৃত্যু হয়, তখন এই ব্যক্তিকে যখন মর্গে প্রেরণ করা হয় অথবা মানে হাসপাতালে চিকিৎসা নিতে যে কোনো ব্যক্তি যখন মারা যায়, তখন বেসিক্যালি হচ্ছে কি করা হয়, আপনার এই চিকিৎসক যিনি ময়নাতদন্ত রিপোর্ট প্রস্তুত করেন অথবা যে এই চিকিৎসক যিনি রোগীর চিকিৎসা করতে যে রোগী মারা গেছে, তখন কিন্তু এই চিকিৎসক সাক্ষীর জবানবন্দি হচ্ছে আপনার গ্রহণ করা হয়ে থাকে। চিকিৎসক সাক্ষীর জবানবন্দি কি এমনি থেকেই গৃহীত হয়? না, চিকিৎসক সাক্ষীর জবানবন্দি এমনি থেকে গৃহীত হয় না। চিকিৎসক সাক্ষীর জবানবন্দি নেওয়ার জন্য তাকে তলব করা হয় এবং এই তলবের তারই সাক্ষ্য আদালতে বিচারিক কাজে কিন্তু সাক্ষ্য প্রমাণ হিসেবে বেসিক্যালি আপনার গৃহীত হবে। এটা আপনাকে একটু মনে রাখতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটা বলছি ময়নাতদন্ত রিপোর্টের সাক্ষ্যগত মূল্য। তোমাকে আগে জানতে হবে ময়নাতদন্ত রিপোর্টটা কি। ময়নাতদন্ত রিপোর্ট হচ্ছে কোনো ব্যক্তি অপমৃত্যু হলে অপমৃত্যুর পরিপ্রেক্ষিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করার জন্য লাশ যখন মর্গে প্রেরণ করা হয়, তখন সিভিল সার্জন অথবা ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ডাক্তার ওই মৃত লাশের প্রকৃত মৃত্যুর কারণ নির্ণয় করার জন্য যে রিপোর্ট প্রস্তুত করে তাকে ময়নাতদন্ত রিপোর্ট বলা হয়। এবং ময়নাতদন্ত রিপোর্ট এর সাক্ষ্যগত মূল্য কার্যবিধি আইনের 509 কতে অপরিসীম। কেননা যে ডাক্তার এই ময়নাতদন্ত রিপোর্ট প্রস্তুত করতেছেন, ময়নাতদন্ত রিপোর্ট প্রস্তুতকারী ডাক্তারের আপনার সে যদি মারা যায়, তাকে হারায় যায়, তাকে যদি পালিয়ে যায়, তাকে হাজির করার সময় সাপেক্ষ ব্যয় সাপেক্ষ হয়, সে যদি সাক্ষ্য দেনে অক্ষম হয়, তার এই যে রিপোর্ট, এই রিপোর্ট আদালতে বিচারিক কাজে কি হবে, সাক্ষী হিসেবে কিন্তু ব্যবহার করা যাবে। এই কথাটাই বেসিক্যালি আপনাকে বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের আপনার এই 509 পথে। তাহলে এখান থেকে কিন্তু রিটেনে প্রশ্ন আসতে পারে যে ময়নাতদন্ত রিপোর্ট কি। ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে ময়নাতদন্ত রিপোর্টের সাক্ষ্যগত মূল্য লেখো। তাহলে ময়নাতদন্ত রিপোর্টের সাক্ষ্যগত মূল্য আপনার 509 এবং 509 কদেই আপনাকে অ্যান্সার করতে হবে। ময়নাতদন্ত রিপোর্ট হচ্ছে আপনার বেসিক্যালি 3 কপিতে করা হয়, মনে রাখবেন 3 কপিতে করা হয় এবং বিপি ফরম নং 50 অনুযায়ী করা হয়। কত? 50 অনুযায়ী করা হয়। আর একটা জিনিস আপনি এখানে মনে রাখবেন যে ময়নাতদন্ত রিপোর্ট একজন সিভিল সার্জন প্রস্তুত করে বা ক্ষমতা সম্পন্ন অপর কোনো ডাক্তার প্রস্তুত করে। আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, ময়নাতদন্ত রিপোর্ট প্রস্তুত করার পরে যদি ডাক্তারের রিপোর্টের সাথে পুলিশ অফিসারের শ্রোতাল রিপোর্টের গড় মিল হয়, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে জিডিতে আপনাকে নোট দিতে হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনাকে জানাতে হবে। আরেকটা বলতেছে বন্ধুরা, আরেকটা কি বলতেছে, আরেকটা বলতেছে যে আপনার এই যে যিনি এই পুলিশ সুপারকে বিষয়টা জানাতে হবে এবং যিনি ময়নাতদন্ত রিপোর্ট প্রস্তুত করছেন অর্থাৎ সিভিল সার্জনকে বিষয়টা অবগত করতে হবে, ঠিক আছে কিনা? এই 306 মতে সিভিল সার্জন বিষয়টা অবগত, এই হচ্ছে পুলিশের দায়িত্ব বা করণীয়। তো এখান থেকে মূলত যে প্রশ্নটা আসবে যে ময়নাতদন্ত রিপোর্টের সাক্ষ্যগত মূল্য নিরূপণ করো, তখন তুমি কিভাবে লিখবা? ময়নাতদন্ত রিপোর্টের সাক্ষ্যগত মূল্য নিরূপণ করার ক্ষেত্রে তখন যদি সিআরপিসি অনুযায়ী না আসে, তখন তোমাকে 9, 35, 74 ধারা মোতাবেক সাক্ষ্য আইনে এটা আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে।
তবে সিআরপিসিতে যদি ময়নাতদন্ত রিপোর্টের প্রশ্ন আসে অবশ্যই ফৌজদারি কার্যবিধি আইনের 500 এবং 509 ক অনুযায়ী আপনাকে লিখতে হবে। ঠিক আছে কিনা? আশা করি আমার কথা এখানে বুঝছেন এবং প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, 510 ধারা, সিআরপিসির 510 ধারায় আপনাকে বলতেছে যে রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদির রিপোর্ট, রাসায়নিক পরীক্ষক অর্থাৎ আমাদের যেমন সিআইডি তে রাসায়নিক পরীক্ষক আছে, তাই না, রক্ত পরীক্ষক আছে, তাহলে তাদের এই রিপোর্ট এটা কিন্তু আদালত তলব করতে পারে এবং বিচারিক কার্যক্রমে তাদের এই রিপোর্ট কিন্তু আদালতে সাক্ষ্য হিসেবে কি হবে, আপনার ব্যবহৃত হবে। অর্থাৎ এই যে ফৌজদারি কার্যবিধি আইনের 509 ধারায় যেরকম আমরা দেখলাম ময়নাতদন্ত চিকিৎসককে ডাক্তার তলব করতে পারে এবং তার এটা বিচারিক কাজে তার এই রিপোর্ট ব্যবহারযোগ্য বা প্রমাণ ব্যবহার করা যাবে, ঠিক তেমনি ফৌজদারি কার্যবিধি আইনের 510 ধারা মোতাবেক যিনি রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, তার এই রিপোর্ট আদালতের বিচার কার্যে এটা কিন্তু সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। এটা ব্যবহার করবেন কিভাবে, এই ব্যবহার করবেন কিভাবে সেই কথাই আপনাকে বলতেছে 510 কতে, বলতেছে এফিডেভিট দ্বারা প্রমাণ করে যদি কোনো রিপোর্ট প্রস্তুত করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে বলতেছে যে আপনার এই কি বলা হচ্ছে যে আপনার এই রিপোর্ট আদালতে গ্রহণযোগ্য বা হচ্ছে বিচারিক কার্যবে এটা প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। তাহলে আমরা এখানে 2-3টা জিনিস শিখলাম। কার্যবিধি আইনের 509 আমরা শিখলাম চিকিৎসক সাক্ষীর জবানবন্দি নেওয়ার জন্য আদালত এরূপ সাক্ষীকে লিখিতভাবে তলব করতে পারে এবং তলব করলে তিনি আসবেন এবং তার এই জবানবন্দি আদালতে প্রাসঙ্গিক। 509 কতে বলতেছে ময়নাতদন্তকারী রিপোর্ট আদালতে সাক্ষ্যগত মূল্য কি বহন করে। ময়নাতদন্ত রিপোর্ট প্রস্তুতকারী একজন ডাক্তার এই রিপোর্ট লিপিবদ্ধ করার পর তিনি যদি মরে যান, সাক্ষ্যদানে অক্ষম হয়ে যান, তাকে যদি খুঁজে না পাওয়া যায়, তাকে তিনি যদি বিদেশে অবস্থান করেন, যাকে হাজির করার সময় সাপেক্ষ বা ব্যয় সাপেক্ষ, তবে তার কর্তৃক লিখিত পূর্বের যে বিবৃতি অর্থাৎ এই যে ময়নাতদন্ত রিপোর্ট এটা আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। আর 510 বলতেছে রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক এই পরীক্ষকরা যখন কোন রিপোর্ট প্রস্তুত করবে পিআরপি 297 সাক্ষ্য আইনের 45 ধারা মোতাবেক তাদের এই সাক্ষ্যটা আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। আর 510 কতে যেটা বলতেছে যে এইরূপ রিপোর্ট অ্যাফিডেভিট দ্বারা আদালতে আপনি প্রমাণ করতে পারবেন। ঠিক আছে কিনা? অ্যাফিডেভিট দ্বারা হচ্ছে আপনি আদালতে প্রমাণ করতে পারবেন। 511 এই ধারাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ধারা, এটা আপনাকে বুঝতে হবে। 511 ধারা হচ্ছে পূর্ববর্তী দণ্ড প্রমাণের পদ্ধতি কি, মানে আপনি যে বিয়ে করছেন তাহলে পূর্বে যে বিয়ে করছেন তাকে আপনি প্রমাণ করবেন। ঠিক আছে কিনা? পূর্বে যদি কাবিননামা থাকে, পূর্বের আপনার ছেলে সন্তানদের যদি আপনার কি থাকে নাম থাকে বা ছবি টবি থাকে, পূর্বের স্ত্রী ছবি থাকে, বা পূর্বের বিয়ের কোনো কাবিননামা ছবি টবি থাকে, এইগুলোতে আপনি পূর্বের বিয়ে প্রমাণ করতে পারবেন। তো পোস্টে বলতেছে যে পূর্ববর্তী দণ্ড এবং খালাস আপনি কিভাবে প্রমাণ করবেন। তাহলে 1 নম্বরে বলতেছে যে ব্যক্তি কি করছে, বলতেছে যে ব্যক্তি যে আসামি যে কারাগারে ছিল ওই কারাগারের জেল সুপার ধারা, বলতেছে ওই কারাগারের জেল সুপার ধারা প্রত্যয়ন এনে পূর্ববর্তী দণ্ড প্রমাণ করা যায়। যেমন আপনি যদি জেলে থাকেন, ওই সময় কারাগারে জেল সুপার কে ছিল, সে যদি একটা প্রত্যয়ন দেয় যে হ্যাঁ আমার সময় সে এখানে ছিল, তাহলে কি বলতেছে, তাহলে বলতেছে যে তার এই রিপোর্ট কিন্তু আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে, এটা প্রমাণ হবে। 2 নম্বরে আপনাকে বলতেছে যে ম্যাজিস্ট্রেট তাকে শাস্তি দিয়েছে, এই ম্যাজিস্ট্রেটের আদালত থেকে যদি কোনো প্রত্যয়ন আনা যায় যে হ্যাঁ রহিমের এত বছর শাস্তি হয়েছিল, তাহলে এভাবেও কিন্তু পূর্ববর্তী দণ্ড আপনার প্রমাণ করা যাবে। পূর্ববর্তী দণ্ড প্রমাণের ক্ষেত্রে আমরা কোন বিষয়টা, পূর্ববর্তী দণ্ড প্রমাণের ক্ষেত্রে আপনাকে ওই যে সাক্ষ্য আইনের কত 40 ধারা, সাক্ষ্য আইনের 40 ধারা, এটা কিন্তু পূর্ববর্তী দণ্ড প্রমাণ করা লাগে কেন? পূর্ববর্তী দণ্ড প্রমাণ করা অনেক সময় লাগে, কেননা ওই যে যখন বর্ধিত দণ্ড দেয়া হয় তখন যদি ওই সেম অপরাধ একজন ব্যক্তি করে থাকে, তাহলে বলতেছে যে ওই ব্যক্তিকে সাজাদানের জন্য আসলেই সে পূর্বে কোনো দণ্ড ভোগ করছে কিনা এটা দেখার দরকার হয়। তখন যে আদালতে তাকে দণ্ড দিয়েছিল ওই আদালত যদি প্রত্যয়ন দেয় হ্যাঁ সে দণ্ড ভোগ করছিল, আবার
কারাগারে ছিল, ওই কারাগারে জেল সুপার যদি প্রত্যয়ন দেয় যে হ্যাঁ সে আমার এই কারাগারে ছিল, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে পূর্ববর্তী দণ্ড আপনার প্রমাণের প্রয়োজনীয়তা কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, কার্যবিধি PRB 458 বিধিতে কথা বলতেছে। রিটেনে প্রশ্ন আসতে পারে পূর্ববর্তী দণ্ড প্রমাণের পদ্ধতি কয়টি? 2টি। কি কি? যে কারাগারে ছিল সেই কারাগার প্রত্যয়ন দেবে, যে ম্যাজিস্ট্রেট শাস্তি দিয়েছিল বা যে আদালত শাস্তি দিয়েছিল ওই আদালত যদি একটা প্রত্যয়ন দেয় যে হ্যাঁ এই আসামি এখানে ছিল, তাহলে কিন্তু পূর্ববর্তী দণ্ড আপনার এখানে প্রমাণিত হয়ে যাচ্ছে। একেবারেই সহজ কথা, একেবারেই সহজ কথা, এবং এটা আপনারা পারবেন বলে এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ। ঠিক আছে কিনা? খুবই সহজ একটি কথা বলছে, একেবারেই সহজ, এটা ইনশাল্লাহ আপনারা পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা সরাসরি চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 512 আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ এবং অজ্ঞাত আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। এই ধারাটা রিটেনের জন্য একটা ধারা, কিন্তু গুরুত্ব আছে। যেমন আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম, ঠিক আছে কিনা? অর্থাৎ আসামি অনুপস্থিত থাকলে তার বিচার কার্যক্রমের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। কিরকম? যেমন তার বিরুদ্ধে সমন ইস্যু করতে হয়, গ্রেপ্তারি পরোয়ানা তামিলের চেষ্টা করতে হয়, হুলিয়া ইস্যু করতে হয়, কোরকি পরোয়ানা ইস্যু করতে হয়, 339 খতে আপনাকে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়। এরপরও যদি আসামি অনুপস্থিত থাকে, তারপরে আসামির অনুপস্থিতিতে আপনার বিচার কার্যক্রম করতে হয়। তবে একজন আসামি কি বলতেছে যে একজন আসামি একবার যদি সাজা জামিনে মুক্ত থাকে, তাহলে ওই আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার কিন্তু কোনো দরকার এখানে নাই। ঠিক আছে কিনা? তার পরবর্তীতে আপনি আসামি অনুপস্থিত আপনি বিচার কার্যক্রম করতে পারেন এই ধাপগুলো অতিক্রম করার পর। তাহলে আমরা 512 ধারায় যেটা জানবো সেটা হচ্ছে যে আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা। অর্থাৎ আপনি যার বিচার করতেছেন সেই আসামিরাই আদালতে নাই, তাহলে তার একটা বিচার তো করতে হবে। মনে করো তুমি একজনকে খুন করছো, তোমার পুলিশ ধরতে পারেনি, তুমি আত্মগোপনে রইছো, তাহলে তোমার মামলাটা কি ফেলাই রাখবে? পুলিশ সমন, গ্রেপ্তারি পরোয়ানা, হুলিয়া, কোরকি পরোয়ানা যা যা আছে সব স্টেপ অবলম্বন করবে তোমার ধরার জন্য। এরপরও যদি না ধরতে পারে পত্রিকায় তোমার বিজ্ঞাপন দেবে। ঠিক আছে কিনা? হ্যাঁ, তো তারপরও যদি তোমার এই না পায়, সেক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম করবে। তাহলে আসামির অনুপস্থিতিতে কিভাবে সাক্ষ্য গ্রহণ করতে হবে? যে আসামিই নাই, হ্যাঁ, সেক্ষেত্রে সাক্ষ্য গ্রহণ করতে হবে না? সাক্ষ্য গ্রহণ করতে হবে। এই প্রক্রিয়ার কথা বলতেছে কার্যবিধির 512 ধারায়। এখানে বলতেছে যার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে কিন্তু যাকে গ্রেপ্তারের সম্ভাবনা নাই, যে আত্মগোপনে রয়েছে বা পলাতক রয়েছে, সেই ক্ষেত্রে তার অনুপস্থিত সরকার পক্ষ কর্তৃক পেশকৃত সাক্ষী যদি থাকে, ক্ষমতা সম্পন্ন আদালত তার অনুপস্থিত সরকার পক্ষ কর্তৃক সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবে এবং লিপিবদ্ধ করবে। মানে যে ব্যক্তিরা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে সরকার পক্ষের হয়ে, তার সাক্ষ্য এবং জবানবন্দি লিপিবদ্ধ করতে হবে। এইরূপ সাক্ষী মারা গেলে বা সাক্ষ্য দিতে অক্ষম হয়ে পড়লে, হাজির করার সময় সাপেক্ষ ব্যয় সাপেক্ষ হলে তার পূর্বের দেয়া বিবৃতি তাকে অভিযুক্ত করার জন্য অপরাধীদের বিরুদ্ধে আদালতে ব্যবহার করা যাবে। ঠিক আছে কিনা? এখন যে সাক্ষীটা যে আসামিটা আদালতে হাজির নাই, হ্যাঁ, তাহলে তার এখানে বিচার কার্যক্রমের ক্ষেত্রে তার প্রয়োজন হয় না। তাহলে সেই আসামিদেরকে যদি, সেই সাক্ষীদেরকে যদি না পাওয়া যায়, তাহলে সাক্ষী যদি পূর্বের কোনো বিবৃতি থাকে, তাহলে তার এই বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি গণ্য হবে। 512 বলতেছে যদি প্রতীয়মান হয় কোন অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিগণ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করছে, তাহলে হাইকোর্ট বিভাগ নির্দেশ দিতে পারে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই বিষয়ে অনুসন্ধান করবে এবং অপরাধ সম্পর্কে সাক্ষ্য দিতে পারে এমন জবানবন্দি গ্রহণ করবে। এইরূপ সাক্ষী মারা গেলে বা সাক্ষ্য দিতে অক্ষম হয়ে পড়লে, বাংলাদেশের বাহিরে চলে গেলে, পরবর্তীতে উক্ত অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আপনার এটা ব্যবহার করা যাবে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছে যদি প্রতীয়মান হয় কোনো অজ্ঞাত ব্যক্তি, ভালো করে বুঝেন, হ্যাঁ, যদি প্রতীয়মান হয় কোনো অজ্ঞাত ব্যক্তি কি করছে, ভালো করে বুঝেন, কোন অজ্ঞাত ব্যক্তি অর্থাৎ আসামিরা অজ্ঞাত, কে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অপরাধ করছে, তাহলে এই ধরনের অপরাধের বিচারের ক্ষেত্রে প্রথম শ্রেণীর একজন ম্যাজিস্ট্রেট দ্বারা ইনকোয়ারি বা অনুসন্ধান করাতে হবে। ঠিক আছে কিনা? অনুসন্ধান করানোর পরে বলতেছে যে কোন সাক্ষী যদি পাওয়া যায়, সেক্ষেত্রে তাদের জবানবন্দি রেকর্ড করতে হবে। পরবর্তীতে এইরূপ সাক্ষী মরে গেলে, হারাই গেলে, তারপরে লুকায় থাকলে বা বিদেশে অবস্থান করলে তাদের এই পূর্বের বিবৃতি এটা আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। ওই কার্যবিধির 512 ধারায় আপনাকে এই কথাগুলোই বলতেছে যে একজন আসামির অনুপস্থিতিতে কিভাবে সাক্ষ্য গ্রহণ করা হবে এবং এই সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়াটা কি, সে আপনার কথা বলতেছে 512 ধারা। এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট আছে, ভুল করে দিয়ে দিতে পারে, সমস্যা দিয়ে দিলে সবার জন্য কঠিন হবে। আচ্ছা, আমরা
ফৌজদারি কার্যবিধি আইনের ও রেশা, তোমরা তো বলোই নাই আমারে ভাই। আচ্ছা 509। আচ্ছা আচ্ছা, এখানে তেমন কিছু দেখতেছি না। আমরা এখন সরাসরি চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 523 থেকে 525। এই ধারাটা আমাদের কনস্টেবল, নায়ক, এসআই, এএসআই সবার জন্য গুরুত্বপূর্ণ। কমন একটা প্রশ্ন, বেওয়ারিশ সম্পত্তি কাকে বলে, সন্দিগ্ধ সম্পত্তি কাকে বলে, বেওয়ারিশ সম্পত্তি নিষ্পত্তির বিধান কি, সন্দিগ্ধ সম্পত্তি নিষ্পত্তির বিধান কি, পুলিশ অফিসার রাস্তায় পরিত্যক্ত একটি মোটরসাইকেল পেল, পুলিশের করণীয় কি, পুলিশ অফিসার রাস্তায় পরিত্যক্ত একটি অ্যাম্বুলেন্স ফেলানো পেল বা পড়ে থাকা দেখতে পেয়ে পুলিশের দায় দায়িত্ব কি নিরূপণ করো। পুলিশ অফিসার একটি ট্রাক অ্যাক্সিডেন্ট করা অবস্থায় এক ট্রাক লিচু রাস্তায় পড়ে থাকতে দেখলো, তার বিলিবন্দোষ কি। অর্থাৎ ইনটেস্টেড প্রপার্টির যে বিলি ব্যবস্থা, সেই কথাটাই আপনাকে বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের 523 থেকে 525 ধারা পর্যন্ত। 523 ধারায় মোট 3 প্রকারের সম্পত্তির কথা বলতেছে। এমসিকিউ, 523 ধারায় মোট কয় প্রকারের সম্পত্তির কথা বলতেছে বন্ধুরা, জোরে বলেন। 3 প্রকারের সম্পত্তির কথা বলতেছে। 1 নম্বরে বলতেছে যে চুরাই বলে কথিত বা সন্দেহযুক্ত, হ্যাঁ, বা কোনো অপরাধ সৃষ্টিকারী এমন সম্পত্তি, ঠিক আছে কিনা। হ্যাঁ, এরপরে বলতেছে যে বা সন্দেহ সৃষ্টি করে এমন সম্পত্তি, এইরূপ সম্পত্তি যখন পুলিশ অফিসার পাবে তখন সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটকে জানাবে এবং ম্যাজিস্ট্রেট যে রূপ উপযুক্ত মনে করবে সেই রূপ আদেশ পুলিশ অফিসারকে দেবে। তাহলে 1 নম্বরে বলতেছে যে সন্দিগ্ধ সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি বা পুলিশ আটক করছে এমন সম্পত্তি, এটা অবশ্যই সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। ম্যাজিস্ট্রেট পুলিশকে যে রূপ আদেশ দেবে, সে যুক্তিসঙ্গত মনে করবে, সেই রূপ আদেশ পুলিশ অফিসার কি করবে, আপনার মেনে চলতে আপনার বাধ্য থাকবে। এই কথাটা বেসিক্যালি আপনার এখানে বলতেছে। এখানে আরেকটা জিনিস বলতেছে যে এরকম প্রশ্ন হতে পারে যে ক নামক একজন ব্যক্তি রাস্তায় আপনার মনে করেন যে একটি স্বর্ণের চেন পেল, এইরূপ চেন পাওয়ার পর সে পুলিশের নিকট জমা দিল, তো এই ক্ষেত্রে পুলিশের দায় দায়িত্ব কি, তাই না। তাহলে এই ক্ষেত্রেও পুলিশের দায় দায়িত্ব কিন্তু 523 থেকে 525, ঠিক আছে কিনা। পুলিশ আইনের সাথে মিলেই পড়া অ্যান্সার। আচ্ছা, 523 বলতেছে সন্দিগ্ধ, পরিত্যক্ত বা হচ্ছে বেওয়ারিশ হিসেবে পাইছে এমন কোন সম্পত্তি পুলিশ যখন পাবে, এটা জিডিতে নোট দিয়ে সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটকে অবগত করবে, ঠিক আছে কিনা। এবং এই ধারার সাথে পুলিশ আইনের 25 ধারা আপনার যাবে, ক্লিয়ার। এবং পিআরবি 251, 379 বিধিটাও আমরা এর সাথে ব্যবহার করতে পারবো। 523, 524 কি বলতেছে, 524 আপনাকে বলতেছে যে সরি 523 2টাকে দেখি। 523 2 বলতেছে যে সম্পত্তির দখলকারী ব্যক্তি যদি জ্ঞাত হয়, জ্ঞাত মানে কি, সম্পত্তির দখলকারী ব্যক্তি যদি জ্ঞাত হয়, জ্ঞাত মানে পরিচিত হয়, সেক্ষেত্রে অবশ্যই ম্যাজিস্ট্রেট কি করবে, এই সম্পত্তি ওই জ্ঞাত ব্যক্তিকে অর্থাৎ যার সম্পত্তি তাকে দিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করবে। এরপরে বলতেছে যদি সম্পত্তির মালিক যদি অজ্ঞাত হয়, অজ্ঞাত মিন্স হচ্ছে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, তার পরিচয় পাওয়া যাচ্ছে না, তাহলে ওই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য 6 মাস টাইম দিয়ে একটি ঘোষণা প্রকাশ করবে যে আগামী 6 মাসের মধ্যে উক্ত সম্পত্তির মালিক সে যেন তার দাবি প্রতিষ্ঠা করে। ক্লিয়ার কিনা। কয় মাসের মধ্যে, এমসিকিউ 6 মাসের মধ্যে সে যেন তার দাবি প্রতিষ্ঠা করে, এরকম একটা ঘোষণা প্রদান করে। তাহলে আমরা কি 523 1-2 কি দেখলাম, আমরা দেখলাম যে যদি কোনো সম্পত্তি পুলিশ পায় যেটা বেওয়ারিশ, সন্দিগ্ধ বা পরিত্যক্ত, যার মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা হেফাজতে নিয়ে সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটকে জানাই দেবে। ম্যাজিস্ট্রেট কি করবে, যদি প্রকৃত মালিক পাওয়া যায় বা মালিক যদি জ্ঞাত হয়, সঙ্গে সঙ্গে এটা হচ্ছে কি করবে, বলা হচ্ছে যে আপনার এই ইয়াকে জানাবে, কি করে, এই মালিককে বেসিক্যালি এই সম্পত্তিটা ফেরত দিয়ে দেবে। আর মালিক যদি অজ্ঞাত হয়, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে 6 মাসের মধ্যে দাবি প্রতিষ্ঠা করার জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বা আদালত কি দেবে, একটি বিজ্ঞপ্তি জারি করবে। এমসিকিউ কয় মাসের মধ্যে, 6 মাসের মধ্যে। এই 523 সাথে ফৌজদারি কার্যবিধি আইনের আপনাকে পিআরবি হচ্ছে আপনার 251, 379 এবং পুলিশ আইনের 25 ধারা আপনার এর সাথে যাবে। 524 কি বলতেছে, 524 6 মাসের মধ্যে দাবিদার হাজির না হলে যেই পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রশ্ন হতে পারে
যে একটি বেওয়ারিশ সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠার জন্য আদালতের নির্দেশ দেওয়া সত্ত্বেও 6 মাস অতিবাহিত হয়ে যায়, হ্যাঁ, এই ক্ষেত্রে আদালতের দায় দায়িত্ব কি বা উক্ত সম্পত্তির বিলি ব্যবস্থা কি? একটাই ধারা, 524 ধারা কি বলতেছে, যদি উক্ত সময়ের মধ্যে যদি সম্পত্তির প্রকৃত মালিককে না পাওয়া যায়, সে যদি হাজির না হয়, সেই ক্ষেত্রে এটা সরকারের কর্তৃত্বে ন্যস্ত হবে এবং মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট এবং মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক এভাবে ক্ষমতা অপর কোনো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট অবিক্রয়ের আদেশ দেবে। এই ধারা অনুযায়ী প্রত্যেকটি আদেশের ক্ষেত্রে সেই আদালতে আপিল করা যাবে যে আদালত উক্ত আদেশ দেনকে আদালতের দণ্ডের বিরুদ্ধে আপিল করা যায়। ভালো করে বুঝলেন? অর্থাৎ তোমারে 6 মাস টাইম দেশে, 6 মাসের মধ্যে তুমি ভাই হাজির হতে পারো নাই, তাহলে কি হবে? তাহলে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট কি করবে? এই সম্পত্তি বা প্রথম শ্রেণীর একজন ম্যাজিস্ট্রেট নির্দেশ এটা বিক্রি করে দেওয়া যাবে। ঠিক আছে কিনা? এখন বিক্রি করলো, ঠিক আছে, এখন দেখা গেল বিক্রির পরে প্রকৃত মালিক গজাইছে বা মালিক চলে আসছে, তখন কাজ কি? তখন বলতেছে যে আদালত আপনাকে শাস্তি দিতে পারে, হ্যাঁ, অর্থাৎ এই ধারার আদেশের ক্ষেত্রে সেই আদালতে আপিল করা যাবে যে আদালত উক্ত আদেশ দেনকারী আদালতের দণ্ডের বিরুদ্ধে আপিল করা যায়। অর্থাৎ আপনাকে যে দণ্ড দিতে পারত এবং এই দণ্ডের বিরুদ্ধে যে আপনাকে এই সাজা দিতে পারত এবং এই দণ্ডের বিরুদ্ধে আপনি যেখানে আপিল করতেন, তাহলে এই সম্পত্তি পাওয়ার জন্য কিন্তু কি করতে পারবেন? আপনাকে ওই আদালতেই আপিল করতে হবে। এই কথা বলতেছে 524-এ। 524-এর সাথে পুলিশ আইনের দেবেন 26 ধারাটা ব্যবহার করবেন। ঠিক আছে কিনা? এহানো পেয়ারবি 379, 251 বিধি আমরা ব্যবহার করবো। ঠিক আছে? তাহলে 523, 524 গেল, আমরা চলে 525। ক্ষয়শীল বা পচনশীল পাইলে, অর্থাৎ আপনি এমন একটা সম্পত্তি পাইছেন যেটা ক্ষয়শীল বা পচনশীল, যেটা আমি বললাম, যেমন রাস্তায় কিছুদিন আগে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করে এক ট্রাক লিচু নষ্ট হয়ে গেল, একটা আম পাইলেন যার কোনো অরিশ পাওয়া যাচ্ছে, তখন আপনার কাজটা কি? তাহলে এক ট্রাক লিচু এবং এক ট্রাক আম যখন আপনি পাবেন, তখন আপনাকে বলতে, যেহেতু এটা পচনশীল বা ক্ষয়শীল, এটা সঙ্গে সঙ্গে আপনি বিক্রি করে দিতে পারবেন। অর্থাৎ বলতেছে এমন পচনশীল ক্ষয়শীল দ্রব্য আপনি পাইছেন যেটা বিক্রি করে দিলে মালিকের জন্য লাভজনক হবে এবং যার মূল্য 10 টাকার কম, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যে কোনো সময় ওটা বিক্রির আদেশ দিতে পারবেন, তাছাড়া আপনি নিজেও এটা বিক্রি করতে পারবেন। এবং 523 এবং 24 ধারার বিধানসভা সময় বিক্রয়ের অর্থের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ এখানে বলতেছে আপনি বিক্রি করে দিয়েছেন, ভালো কথা, তাহলে যে টাকাটা পাইছেন এটা কি হবে? তাহলে এই টাকা বিলিবন্দোষের ক্ষেত্রে কার্যবিধি আইনের 523 এবং 524 ধারার বিধান কিন্তু এখানে প্রযোজ্য হবে। এই কথাটাই বেসিক্যালি আপনার এখানে বলতেছে। এছাড়া এখানে যেটা বিক্রি করে দিলে মালিকের জন্য লাভজনক হবে এবং যার মূল্য 10 টাকার কম, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যে কোনো সময় ওটা বিক্রির আদেশ দিতে পারবেন, তাছাড়া আপনি নিজেও এটা বিক্রি করতে পারবেন। এবং 523 এবং 24 ধারার বিধানসভা সময় বিক্রয়ের অর্থের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ এখানে বলতেছে আপনি বিক্রি করে দিয়েছেন, ভালো কথা, তাহলে যে টাকাটা পাচ্ছেন এটা কি হবে? তাহলে এই জুমের থেকে তো লাইভেই তো ক্লাস ভালো হয়, তাই না? লাইভে মনে হয় একটু নেটে প্রবলেম হয়, তাই না? নাকি লাইভ তো লাইভ দেবো না রে, সমস্যা নেই, 1-2 তারিখে আসলে জুম চেঞ্জ করে ফেলাবানি। আচ্ছা, তাহলে এই 523, 524, 525 এই 3-4টা ধারা কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে যে প্রশ্নটা আসে, বেওয়ারিশ সম্পত্তি বলতে কি বোঝায়, সন্দিগ্ধ সম্পত্তি বলতে কি বোঝায়, বেওয়ারিশ সম্পত্তি বিলি ব্যবস্থা কি, বা পুলিশ কর্তৃক আটককৃত সম্পত্তির বিলি ব্যবস্থা কি, অথবা রাস্তায় পুলিশ দেখে ক নামক ব্যক্তি একটি মোটরসাইকেল রেখে পালিয়ে গেল, উক্ত মোটরসাইকেল বিলিবন্দেশের ব্যবস্থা কি হবে, ব্যাখ্যা করো। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে যেন আবার ওই যে মোটরযান আইন, সড়ক পরিবহন আইনের কয়টা যেন আছে, 100 কত যেন 15 ধারা দিয়ে অ্যান্সার করেন না, কিন্তু ভুল হয়ে যাবে কিন্তু। ঠিক আছে কিনা? অর্থাৎ মানে সড়ক পরিবহন আইনের প্রশ্ন যখন আসবে তখন সড়ক পরিবহন আইনের উল্লেখ থাকবে। ঠিক আছে কিনা? বা পুলিশ কর্তৃক আটককৃত একটি মোটরযান কিভাবে নিষ্পত্তি করবেন, তখন ওই 115 লাগবেন। কিন্তু আপনি বেওয়ারিশ বা পরিত্যক্ত অবস্থায় একটা জিনিস পাইছেন, মালিক জানেন না কে, সেই ক্ষেত্রে আপনাকে ওই সিআরপিসির 523 থেকে 525 পর্যন্ত আপনাকে অ্যান্সার খুঁজে এই অ্যান্সার গুলো করতে হবে। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পচনশীল ক্ষয়শীল দ্রব্য হলে কি করবে? আপনি বিক্রি করে দেবে। কত টাকার মূল্য কম হলে সম্পত্তি সরাসরি বিক্রি করা যায়? 10 টাকা মূল্যের কম হলে, যা মালিকের জন্য লাভজনক বা সুবিধাজনক হবে এমন সম্পত্তি সরাসরি বিক্রি করে দেওয়া যাবে। এই হলো 523, 24, 25। এখন এই সকল ধারা লেখার ক্ষেত্রে অনেকের একটা ভুল ধারণা যে না, প্রতিটা জিনিস লেখার পরে আমার ধারা দিতে হবে না, এর দরকার নেই, টেকনিক অবলম্বন করতে হবে। তোমাকে প্রত্যেকটা জিনিস লেখার পরে ধারা লেখার কোনো দরকার নয়, কারে নাই। তুমি পয়েন্ট দিবা যে বেয়ারিশ সম্পত্তি পাইলে পুলিশ হেফাজতে নেবে,
তারপরে জিডি মূল্যে জব্দ করবে, জিডিতে নোট দেবে, উদ্যান কর্তৃপক্ষকে জানাবে, ম্যাজিস্ট্রেটকে অবগত করবে, ম্যাজিস্ট্রেট মালিক পাইলে মালিককে মালামাল ফেরত দেবে, মালিক না পারে 6 মাসের মধ্যে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেবে। এরপরে বলতেছে যে এই কি বলতেছে যে যদি 6 মাসের মধ্যে হাজির না হয় উক্ত মালামাল হচ্ছে আপনার বিক্রি করে দেওয়া যাবে। তারপর হচ্ছে আপনার মালামালটি যদি পচনশীল হয়, ক্ষয়শীল হয়, যা বিক্রি করলে মালিকের জন্য লাভজনক, অথবা মালামালটি যদি 10 টাকা মূল্যের কম হয়, সেক্ষেত্রে এটা সরাসরি ম্যাজিস্ট্রেট আদেশ ব্যতীতই পুলিশ বিক্রি করতে পারবে। এবং বিক্রিকৃত টাকা সরকারি কোষাগারে জমা রাখতে হবে, এবং বিক্রিকৃত টাকা নিষ্পত্তির বিষয়ে কার্যবিধির 523 এবং 24 যে বিধান আছে সেই বিধানগুলো প্রযোজ্য হবে। ধারা কি দেবেন? ধারা দেবেন কার্যবিধির 523 থেকে 525, পুলিশ আইনের 25 থেকে 27, পিআরবি 251, 379। ঠিক আছে কিনা? এভাবে 10টা পয়েন্ট লিখে তুমি যদি নিচে ধারাগুলো দিয়ে দাও, তাহলে তোমার জন্য এটা কিন্তু সহজ। বিক্রির পর বোকা নাকি তুমি? বিক্রির পর মালামাল পাইলে টাকা ফেরত দিয়ে দিবা, টাকা পাইছো না, টাকা ফেরত দিয়ে দিবা। সহজ কথা, তাই তো লাগছে এখানে যে বিক্রির পর যদি মালিক আসে তাহলে কাজ কি? বিক্রির পর মালিক আসলে হচ্ছে তোমাকে ডাইরেক্ট টাকা ফেরত দিতে হবে, এছাড়া তার কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। শেষ, সহজ কথা। আচ্ছা, তাহলে এই 523 থেকে 525 এই ধারাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আছে, এটা জাস্ট একটু দেখবেন। আচ্ছা না, আমি ক্লাস করি। আচ্ছা, আপনাদের এখন আমি দুটো ধারা বলবো, এই দুটো ধারা রিটেনে আসতে পারে, জাস্ট পুস্তক সহ এটা জেনে রাখবেন যে এই ধারাগুলো আমরা এখান থেকে পড়ছি। কিরকম একটু দেখেন বন্ধুরা, এখানে বলতেছে যেই সমস্ত অনিয়মের কার্যক্রমে আপনার এই অনিয়মের কারণে কার্যক্রম বাতিল হয় না, অর্থাৎ এখানে বলতেছে যে এই সকল কাজের কারণে এটা আপনার ম্যাজিস্ট্রেটের কার্যক্রম বাতিল হয় না। ইনটেস্টেড প্রপার্টির বিলি ব্যবস্থা, মানে বেওয়ারিশ সম্পত্তির বিলি ব্যবস্থা বা ইনটেস্টেড প্রপার্টি, অর্থাৎ যে সম্পত্তির কোনো মালিক বা ওয়ারিশ নাই। ঠিক আছে কিনা? যদি পিআরবির আলোকে আসে লেখো, তাহলে পিআরবি 251 দিয়ে লিখতে হবে। আর যদি বলে যে প্রশ্নের উত্তর লেখো, তখন সিআরপিসি, পিআরবি, পুলিশ আইন সবগুলো দিয়ে লিখতে হবে। ঠিক আছে? শুধু পিআরবি দিয়ে অ্যান্সার চাইলে পিআরবি 251 দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। এটা ইন্টারেস্টেড বা বেয়ারিশ সম্পত্তি বা মালিকবিহীন সম্পত্তির বিলি ব্যবস্থা কিভাবে করবেন সেটা হচ্ছে পিআরবি 251, সিআরপিসি 523 থেকে 525, পুলিশ আইনের 25 ধারা থেকে আপনার 27 ধারা। আচ্ছা, তাহলে কোন কোন অনিয়মের কারণে হচ্ছে আপনার কার্যক্রম বাতিল হয় না, সেটা হচ্ছে 529। আর কোন কোন অনিয়মের কারণে কার্যক্রম বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে 530। মনে করেন এমন কিছু কাজ আছে, যেমন যে কাজটা এসপিও করতে পারে, ওসিও করতে পারে। কিরকম বলেন তো? যেমন একজন এসপি কার্যবিধির 54 ধারায় মনে করেন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, একজন ওসিও কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। ঠিক আছে কিনা? তাহলে এই কাজটা যদি এসপির কাজ ওসি করে, তাহলে এটা কিন্তু বেআইনি হয় না। তো সিআরপিসির 529 ধারায় এমন কিছু কথা বলতেছে যে কাজগুলো অন্যান্য ম্যাজিস্ট্রেটরা করলে সেটা বেআইনি হবে না, এটা আইনগত বৈধতা আছে। আর 530 ধারায় বলতেছে যে এমন কিছু কাজ আছে যে কাজগুলো যে ম্যাজিস্ট্রেটের করার কথা, সেই ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেট যদি করে ফেলায়, সেটা বেআইনি বা অবৈধ হবে। হ্যাঁ, যেমন মনে করেন একটা বইতে পারে বলে উদাহরণ দেয়, যেমন এসপি একজনকে সাসপেনশন করতে পারে, ঠিক না? কিন্তু একজন ওসি কিন্তু একজনকে সাসপেনশন করতে পারে না। তাহলে ওসি যদি একজনকে সাসপেনশন করে, তাহলে এই আদেশটা অবৈধ হবে। ক্লিয়ার? এই কথাটাই 530 ধারায় বলতেছে যে কিছু কাজ আছে, ম্যাজিস্ট্রেট যদি ক্ষমতা সম্পন্ন না হয়, তাহলে ওই কাজগুলো যদি সে করে ফেলে, তাহলে এই কাজগুলো অবৈধ হবে। যেমন সম্পত্তির কোরক কিন্তু সব ম্যাজিস্ট্রেট দিতে পারে না। তাহলে যে ম্যাজিস্ট্রেট দিতে পারবে সেই ম্যাজিস্ট্রেটকেই বেসিক্যালি দিতে হবে। অন্য ম্যাজিস্ট্রেট দিলে সেটা বলা হচ্ছে যে আপনার এটা অবৈধ হিসেবেই গণ্য হবে। আবার দেখেন, শান্তিরক্ষা সদস্যদের মুসলেখা সব ম্যাজিস্ট্রেট কিন্তু নিতে পারে না, তাহলে যে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব তাকেই নিতে হবে, অন্য ম্যাজিস্ট্রেট নিলে সেটা অবৈধ হবে। তো রিটেনে প্রশ্ন আসতে পারে যে 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে ম্যাজিস্ট্রেটের কোন কোন কার্যক্রমগুলো নিলে সেটা অবৈধ হয় না, এবং কোন কোন কার্যক্রম ক্ষমতাবিহীন নিলে সেটা অবৈধ হয়। তখন 529 এবং 530। 529 হচ্ছে এই কার্যক্রমগুলো অবৈধ হবে না, আর 530 হচ্ছে এই কার্যক্রম ক্ষমতা না হয়ে তুমি যদি করো, তাহলে সেটা অবৈধ হিসেবেই গণ্য হবে। শেষ, আর দরকার নেই। আচ্ছা, আমরা এখানে আর একটা ধারা দেখবো যে 539 হচ্ছে আপনার খ, সরজমিনে পরিদর্শন। যেমন 339 খ আছে আসামির অনুপস্থিতিতে বিচার, আর 539 খ আছে সরজমিনে পরিদর্শন। ঠিক আছে কিনা? সরজমিনে পরিদর্শন মিন্স এখানে বলতেছে
যে কোনো অনুসন্ধান, বিচার বা অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রে কোনো পর্যায়ে জজ বা ম্যাজিস্ট্রেট পক্ষসমূহ নোটিশ দিয়ে যে স্থানে কোনো অপরাধ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সেই স্থান অথবা উক্ত অনুসন্ধান বা বিচারে দেওয়া কোনো সাক্ষ্য উপলব্ধি করার জন্য ঘটনাস্থল পরিদর্শন করতে পারবে এবং উক্ত স্মারকলিপি বা আমার নথির অন্তর্ভুক্ত হবে। পাবলিক প্রসিকিউটর ফরিয়াদি বা আসামি বিচার চাইলে উহার একটি নকল বিনামূল্যে তাকে দিতে হবে। অর্থাৎ এই 539 খতে বলতেছে ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুসন্ধান। এই যে যেমন সিনা হত্যা মামলায় ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করছে না ভাই, অর্থাৎ বাদী বিবাদীকে জানিয়ে যে স্থানে ঘটনাগুলো সংঘটিত হয়েছে সেই কথাটা এখানে বলতেছে যে ম্যাজিস্ট্রেট কি করতে পারবে, সেখানে হচ্ছে আপনার অনুসন্ধান করতে পারবে। এই কথাটা আপনাকে এখানে বলতে সহজ একটি কথা, এগুলো আসবে না। আমরা চলে যাবো ফৌজদারি কার্যবিধি আইনের 551 ধারা। এই ধারাটা কিন্তু গুরুত্ব আছে। ঊর্ধ্বতন অফিসার গণের ক্ষমতা, অর্থাৎ 550টা দেখা লাগবে, সরি 550 বলতে চুরাই বলে সন্দেহজনক মালামাল আটক করার বিষয়ে পুলিশের ক্ষমতা। পুলিশ চুরাই মাল বা মনে করো রাস্তায় পুলিশ অফিসার একটি ট্রাক দেখলো এবং এই ট্রাকে আপনার কিছু অবৈধ সিগারেট দেখলো, হ্যাঁ, তাহলে এই পুলিশের দায়িত্ব কি? তাহলে এই যে সন্দিগ্ধ মালামাল বা চুরাই মালামাল, যে মালামাল কোনো অপরাধ সৃষ্টি করে বা সন্দেহ সৃষ্টি করে, এই মালামালের আটকের ব্যাপারে পুলিশের ক্ষমতা কি? তাহলে পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে 550 ধারায়। উক্ত মালামাল পুলিশ আটক করতে পারবে। আটক করার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই আটকের বিষয় আছে জানাবে। ঠিক আছে কিনা? আসামি পাইলেও কিন্তু এই 550 ধারায় কিন্তু আপনার আটক করা যাবে। ঠিক আছে, সন্দিগ্ধ সম্পত্তি আটকের ক্ষমতা ফৌজদারি কার্যবিধি আইনের 550 ধারায় আপনাকে বলতেছে। 551 ধারায় বলতেছে ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণের ক্ষমতা। কি বলতেছে? ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণের ক্ষমতা, অর্থাৎ একটা থানার মধ্যে থানার ওসি যে ক্ষমতা প্রয়োগ করতে পারে, ঊর্ধ্বতন পদের একজন অফিসার অর্থাৎ এসপি, ওসির ঊর্ধ্বতন পদে যারা আছে তারাও কিন্তু একই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। কিন্তু এখানে কথা আছে, মনে করো তার একটি সীমার মধ্যে হতে হবে। ঠিক আছে কিনা? মনে করো মোহাম্মদপুর থানার শ্রীপুর থানার ওসি স্যার যে ক্ষমতা প্রয়োগ করতে পারবে, মাগুরা জেলার শ্রীপুর থানায় এই এসপি স্যার সেম একই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। কিন্তু এখানে বলতেছে যে মোহাম্মদপুর থানায় শ্রীপুর থানায় ওসি স্যার যে ক্ষমতা প্রয়োগ করতে পারবে, কুড়িগ্রাম জেলার এসপি কিন্তু ওই ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। অর্থাৎ তার জুরিসডিকশনের মধ্যে আপনাকে থাকতে হবে। জুরিসডিকশনের বাইরে গেলে কিন্তু আপনার এটা হবে না, এটা মনে রাখতে হবে। ঠিক আছে কিনা? 523 এবং 585 মধ্যে পার্থক্য কি? ভাই ভালো প্রশ্ন করছো। 523 বলতেছে, 523 আপনাকে বলতেছে যে কার্যবিধির 51 ধারা মোতাবেক আটককৃত সম্পত্তি। ঠিক আছে কিনা? অর্থাৎ কার্যবিধির 51 ধারায় যদি যে এমন একটা সম্পত্তি পাইলা যে সম্পত্তি কোনো সন্দেহ সৃষ্টি করতেছে, ঠিক আছে কিনা? হ্যাঁ, সন্দেহ সৃষ্টি করতেছে। তারপর হচ্ছে আপনার যে সম্পত্তির কোনো অরিশ পাওয়া যাচ্ছে না, যে সম্পত্তি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে, এমন সম্পত্তিতে 523 পুলিশ হেফাজতে নিয়ে ম্যাজিস্ট্রেটকে অবগত করবে। আর 550 ধারায় যেটা বলতেছে যে চুরাই বলে কথিত বা সন্দেহযুক্ত অথবা অপরাধের সাথে সংশ্লিষ্ট প্রাপ্ত কোনো সম্পত্তি পুলিশ আটক করতে পারে। এইরূপ অফিসার ভারপ্রাপ্ত পদস্থ হলে সঙ্গে সঙ্গে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাবে। অর্থাৎ আটক করতে করার কথা এখানে বলতেছে। অর্থাৎ যে অপরাধ, যে সম্পত্তি কোনো অপরাধ সম্পর্কে সন্দেহ সৃষ্টি করে অথবা কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট বলে মনে হয়, এমন সম্পত্তি আটকের ক্ষেত্রে পুলিশকে 550 ধারায় আপনার ক্ষমতা দিয়েছে। এক কথায় শেষ, বেশি পেছানো যাবে না। কার্যবিধি 551 ধারায় বলতেছে যে থানার ওসি যে ক্ষমতা প্রয়োগ করতে পারে, ওসির ঊর্ধ্বতন পদের অফিসাররাও থানা এলাকায় সেম একই ক্ষমতা প্রয়োগ করতে পারে। তবে এই ক্ষমতাটা অবশ্যই জুরিসডিকশনের মধ্যে হতে হবে, জুরিসডিকশনের বাইরে হলে কিন্তু আপনার হবে না। এটা উদাহরণ দিয়ে বললাম। 552 অপহৃত নারীকে প্রত্যার্পণে বাধ্য করার ক্ষমতা। এখানে বলতেছে কোনো বেআইনি উদ্দেশ্যে মহিলাকে বা 16 বছর নিম্ন বয়স্ক মহিলাকে অপহরণ করা হলে বেআইনি ভাবে আটক রাখা হয়েছে বলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট যদি শপথ করা হয়, তাহলে ওই মহিলাকে বা ওই নারীকে উদ্ধার করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট পুলিশ অফিসার কি করতে পারবে? অর্পণ করতে পারবে। তোমরা একটা ধারা পড়ছিলা কার্যবিধির 100 ধারা, যেখানে বলতেছে অবৈধভাবে কোনো ব্যক্তিকে আটকে রাখলে তাকে উদ্ধারের জন্য বিজ্ঞ আদালত পরোয়ানা ইস্যু করতে পারবে। ঠিক তেমনি 16 বছরের নিম্ন বয়স্ক কোনো মহিলাকে যদি আটকায় রাখা হয় বা অপহরণ করা হয়, এই ব্যক্তিকে উদ্ধার করার জন্য কার্যবিধি আইনের 552 ধারা মোতাবেক ক্ষমতা সম্পন্ন একজন পুলিশ অফিসার কি করতে পারবে? আপনার আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই কথা আপনাকে বলতেছে কার্যবিধির 552। আচ্ছা, আমরা চলে যাবো ফৌজদারি কার্যবিধি আইনের এই কত চলে যাবো হচ্ছে আমরা কার্যবিধি আইনের 560 ধারাটা দেখবেন। এখানে বলতেছে যে কার্যবিধির অধীনে কোনো সম্পত্তি বিক্রি করা হলে সরকারি কর্মচারী কোনো কর্তব্য সম্পাদন করিবা থাকে তিনি সম্পত্তির নিলামে অংশ ডাক দিতে পারবেন। অর্থাৎ
বলতেছে কার্যবিধি আইন অনুসারে কোনো সম্পত্তি যদি বিক্রি হয় তাহলে এই বিক্রিকৃত সম্পত্তি কি করা যাবে না, সরকারি কর্মচারী ক্রয় করতে পারবে না। যেমন আপনারা জানেন যে দণ্ডবিধির 169 ধারা মোতাবেক ওই ব্যক্তি অপরাধী হবে যে ব্যক্তি সম্পত্তি কি করবে, ক্রয় করবে, সরকারি কর্মচারী হয়ে কেনা যাবে না। হ্যাঁ, যেমন আদালতে যদি কোনো হুন্ডার ডাক ওঠে, নিলামে ওঠে, সেই সম্পত্তি কিনতে পারবে, সম্পত্তি কেনার কিন্তু একটা তোমার নাই, এটা বুঝতে হবে। 169 দণ্ডবিধির অপরাধী। আর পুলিশ অফিসার যদি এরকম কোনো কাজ করে পুলিশ আইনের 7, 29, 57, 880 বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। ক্লিয়ার ভাই? একেবারে সহজ একটি কথা বলতেছে, তো আশা করি আমার কথা ইনশাল্লাহ এটা বুঝে ফেলছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষণের বিধান কি, এটা আপনাকে জানতে হবে। স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষণের বিধান কি বন্ধুরা? স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষণের যে বিধান আছে সেখানে বলতেছে স্ত্রীর বয়স যদি আপনার কি আপনার এই কত বছরে কম হয়, 12 বছরের কম হলে সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষণ হয়েছে বলেই গণ্য হবে। এবং স্বামী কর্তৃক যদি স্ত্রী ধর্ষণ হয় সেক্ষেত্রে আপনার ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নহে এমন পুলিশ অফিসারের মাধ্যমে কিন্তু এটা তদন্ত কার্যক্রম করাতে হবে। হ্যাঁ, অন্য কোনো অফিসার কিন্তু এই তদন্ত কার্যক্রম বেসিক্যালি আপনার করা যাবে না, ঠিক আছে কিনা? আর এটা আমাদের একটু মনে রাখতে হবে, এতটুকু জানলেই হবে। আর 561 কথা বলতেছে হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা, অর্থাৎ একটা হাইকোর্ট বিভাগ কি অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে এই কথা বলতেছে 561, অর্থাৎ অবৈধভাবে কাউকে আটকায় রাখলে ছেড়ে দিতে পারে। তারপর আছে ওয়ারেন্টের অপব্যবহার রোধ করার জন্য নির্দেশনা জারি করতে পারে। এবার আছে অন্যায়ভাবে কাউকে আটক না করা হয় সেই নির্দেশনা দিতে পারে। এগুলো হচ্ছে হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা। যে কোনো নথিপত্র তলব করতে পারে নিম্ন আদালতের, এটা হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত। যেমন মাগুরা জেলা আদালত যদি কাউকে শাস্তি দেয় সেই ক্ষেত্রে এই নথি তলব হাইকোর্ট বিভাগ করতে পারে, এটাও কিন্তু একটা হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা। আর 565 এটা তো আপনারা জানেন যে পূর্বে দণ্ডিত অপরাধীগণের ঠিকানা অবগত করার আদেশ, অর্থাৎ একজন ব্যক্তি যদি পূর্বে দণ্ডিত হয়, অর্থাৎ বিশেষ করে দণ্ডবিধির 12 অধ্যায় বা 17 অধ্যায়ের কোনো অপরাধ করে, হ্যাঁ, এবং এই অধ্যায় অনুযায়ী কোনো ব্যক্তি নকল সিগারেট বিক্রি করলি, বিশেষ ক্ষমতা আইনের কয় ধারায় অপরাধ বলো তো কে পারে? নকল সিগারেট বিক্রি করলি কয় ধারা? 25-এর ক, 25-এর খ, 25-এর গ, কোনটা? হ্যাঁ বলো। 25-এর গ। 25-এর কতে কি বলতেছে? চুরাই মাল, নাকি? চুরাই মাল, জাল দলিল, নকল সিল, হ্যাঁ না। 25-এর কতে কি বলতেছে? চুরাই মাল। আর 25-এর খতে কি বলতেছে? খ। 25-এর খতে কি বলছে মন নাই? খাদ্য। 25-এর খতে আছে খাদ্য ভেজাল, হ্যাঁ খাদ্য ভেজাল। 25-এর কতে আছে মজুদ, মজুদ সংখ্যা, মজুদ করলে 25-এর কতে শাস্তি। আর খতে আছে খাদ্য ভেজাল দিলে, প্রসাধনীতে ভেজাল দিলে, চোরা চালান করলে, চোরা চালানো 25-এর খ। আর 25-এর গ হচ্ছে আপনার আছে নকল, নকল কোনো কিছু করলে হচ্ছে 25-এর গ, তাই না? নকল সংক্রান্ত বিষয় হচ্ছে 25-এর গতে সে ব্যক্তি অপরাধ করছে বলেই গণ্য হয়। 25-এর গ। এক তারিখ থেকে মাইনর অ্যাক্ট চালু হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এটা দেখি, আমি ভুলে গেছি আমি। ওটা দেখি দ্বারাই একটা দ্বারাই ইম্পর্টেন্ট এখান থেকে, এগুলোই পরীক্ষা আসবে ভাই, ফাও জিনিস পড়া যাবে না। 25-এর কতে হচ্ছে কারেন্সি নোট এবং সরকারি স্ট্যাম্প জাল করা, ঠিক আছে কিনা? কারেন্সি নোট এবং সরকারি স্ট্যাম্প জাল করলে 25-এর ক, ঠিক আছে? আর অর্থাৎ কারেন্সি বা টাকা পয়সা জাল করলে বা সরকারি স্ট্যাম্প জাল করলে 25-এর ক। 25-এর খতে আপনাকে বলতেছে চোরাচালানের শাস্তি, অর্থাৎ পাট, সোনা, রূপা, হ্যাঁ, তারপর আছে খাদ্যদ্রব্য, ওষুধ, হ্যাঁ, যেগুলো বাংলাদেশের আমদানি রপ্তানি করা নিষেধ, কোনো পণ্য দ্রব্য আপনার নিয়ে আসা,
সেটা হচ্ছে 25-এর খ। তার মানে হচ্ছে 25-এর কতে কি বলতেছে, 25-এর কতে বলতেছে যে আপনার কারেন্সি বা নোট, টাকা পয়সা এগুলো জাল করলে, স্টাম্প জাল করলে 25-এর কতে অপরাধী। খাদ্যে খাবার মেশানো, প্রসাধনীতে নকল করা, হ্যাঁ, এইগুলো পাট, সোনা, রূপা আমদানি রপ্তানি অবৈধভাবে করলে 25-এর খ। 25-এর গতে না, 25-এর খতে বলতেছে পাট, সোনা, রূপা, হ্যাঁ, খাদ্য দ্রব্য আমদানি বাংলাদেশের বাইরে যদি তুমি নিয়ে যাও, অর্থাৎ সুরা কারবারি তুমি যদি করো, এক কথায় সুরা কারবারি যদি করো 25-এর খতে অপরাধ। 25-এর গতে বলতেছে যে কোনো খাদ্যদ্রব্য বাংলাদেশে আনয়ন করা যা নিষিদ্ধ ঘোষিত অথবা প্রচলিত আইন নিষিদ্ধ। তারপরে ওগুলো তো 25-এর ক। 25-এর গতে বলতেছে যে খাদ্য দেওয়া, ভেজাল দেওয়া, পানীয়, ওষুধ, প্রসাধনী বিক্রয় করার শাস্তি। অর্থাৎ কোনো ব্যক্তি খাদ্য পানীয় ভেজাল দিয়ে ভক্ষণ বা পান করিবার অযোগ্য খাদ্য পানীয় বিক্রয় যদি করে, কোনো দ্রব্য নষ্ট হয় বা নষ্ট করা হয়েছে বা খানের পানি অযোগ্য ঘোষণা করা হয়েছে এমন, তারপরে ঔষধ বা চিকিৎসার জন্য ব্যবহৃত যে ভেজাল দেয়া হ্রাস করে, কোনো ওষুধ বা চিকিৎসার জন্য ব্যবহার পরিবর্তন করে, কোনো ওষুধ বা চিকিৎসার সামগ্রী জ্ঞাতসারে অন্য কোনো ওষুধ চিকিৎসা, এই কাজগুলো করে। মাথার তেল, তারপরে গোসলের সাবান, অন্য কোনো প্রসাধন ভেজাল দেয় যা উঁচু, যাতে উহা ত্বক, গড় এবং পক্ষে ক্ষতিকর এবং তাহা প্রসাধন হিসেবে বিক্রয় করিতে পারে অথবা প্রসাধন হিসেবে এটা করে। আর 25-এর গজ এটা এবারে বলতেছে কোনো মাথার তোল, গোসলের সাবান, তারপর আছে কোনো অন্য প্রসাধন এমন ভাবে ভেজাল করা হয়েছে যাতে ত্বক, গায়ের রঙের কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে 25-এর গতে অপরাধী। আচ্ছা, সিগারেট নকল করলে কোন ধারা? সিগারেট যদি নকল করে, আমাদের এখানে আজকে নাকি এরকম একটা ইয়ে হয়েছে শুনছি, 25-এর গ, 25-এর চেষ্টার শাস্তি 25-এর ঘ। হ্যাঁ, সিগারেট নকল করলে কয় ধারা শাস্তি? সিগারেট যদি ডুপ্লিকেট করে বেছো, হ্যাঁ। আচ্ছা, ভেজাল দেওয়া বা খাদ্যে ভেজাল, পানীয় ভেজাল, প্রসাধনীতে ভেজাল, কোনো খাদ্য বা পানীয় ভেজাল দিলে ভক্ষণ করলে, সিগারেটের কথা তো এখানে লেখা নেই, কোনো দ্রব্য নষ্ট হয়ে বা নষ্ট করা হয়েছে বা খাদ্য, ঠিক আছে, 25-এর গয়ের ক্ষতে অপরাধ। কোনো দ্রব্য অর্থাৎ যে কোনো জিনিস তুমি যদি নকল করো, ভেজাল করো, যে কোনো জিনিস নকল বা ভেজাল করলে হচ্ছে 25-এর গতে অপরাধী। ঠিক আছে স্যার, কোন আইনে ধারা পড়াচ্ছেন না? এটা হঠাৎ করে মনে পড়লো যে থানায় আজকে আসামি ধরছি তো একটা, এই দিন ধারাটা রিভিশন হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম? কারেন্সি বা টাকা পয়সা যদি আপনি জাল করেন, কারেন্সি টাকা পয়সা জাল করলে 25-এর ক। ঠিক আছে। আর 25-এর খতে কি বলতেছে? 25-এর খতে বলতেছে সুরা সালাম করলে, সুরা সালাম করলে 25-এর খ। আর 25-এর গতে বলতেছে খাদ্যে ভেজাল দেয়া, প্রসাধনীতে ভেজাল দেয়া বা যে কোনো দ্রব্য ভেজাল যদি আপনি দেন, 25-এর গতে আপনি অপরাধী। এই তিনটা জিনিস মনে রাখবেন। আমি আবার বলি, কারেন্সি, টাকা পয়সা, স্টাম্প এগুলো জাল করলে 25-এর ক। ক্লিয়ার? 25-এর খতে বলতে চোরা কারবারি করলে, স্বর্ণ চোরা কারবারি করে নিয়েছেন, 25-এর খতে অপরাধী। পাট চোরা কারবারি করছেন, হ্যাঁ, 25-এর খ। আর 25-এর গতে আপনাকে যেটা বলতেছে যে খাদ্য, পানীয়, বস্ত্র, হ্যাঁ, ওষুধ, হ্যাঁ, প্রসাধনী এইগুলো ভেজাল করলে, নকল করলে 25-এর গতে অপরাধী। এই ধারাগুলো একটু মনে রাখবেন। ঠিক আছে, এগুলো পড়ানোর কথা ছিল না, জাস্ট এমনি বললাম, এটা পরে পড়বো। আচ্ছা, আমরা এখন সরাসরি চলে যাব কার্যবিধানের 565 ধারা। 565 ধারা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছে। এখানে বলতেছে যে পূর্বে দণ্ডিত অপরাধীগণের ঠিকানা অবগত করার আদেশ। অর্থাৎ এখানে বলতে যদি কোনো ব্যক্তি 12 অধ্যায় বা 17 অধ্যায়ের কোনো অপরাধ করে, সেই ক্ষেত্রে সে যদি পুনরায় আবার দণ্ডিত হয়, সেই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত, হ্যাঁ, ওই ব্যক্তিকে আপনাকে একটা লিখিত দিতে পারে যে আপনি বাসস্থান পরিবর্তন করবেন না আগামী 5 বছর। যদি বাসস্থান পরিবর্তন করেন, অবশ্যই থানার ওসিকে আপনি বিষয়টা অবগত করবেন। ঠিক আছে কিনা? এবং এখানে একটা জিনিস বলতেছে যে এই যে নির্দেশনা তাকে দেয়া হলো, ওই ব্যক্তি যদি আপিল করে উচ্চ আদালতে, তাহলে আপিল যদি তার সাজা বাতিল হয়ে যায়, অর্থাৎ বৈধদণ্ড দেশটা বাতিল হয়ে যায়, সেই ক্ষেত্রে তার যে নিম্ন আদালত যে আদেশটা দেশে যে আপনি বাসস্থান পরিবর্তন করবেন না, এই বিধানটাও কিন্তু আপনার বাতিল হয়ে যাবে। এই কথাটা আপনাকে এখানে বলতেছে। আর এই আশা করি 565(3), অর্থাৎ যে ব্যক্তিকে, মানে এখানে বলতেছে যে যদি বাসস্থান যদি সে পরিবর্তন করে, সেই ক্ষেত্রে যদি সে না জানায়, 565(3)-এ এই ব্যক্তিকে হচ্ছে আপনার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। এই কথাটাই আপনাকে এখানে বলতেছে। আরে শার্ট আমার গায়েই হয় না, বুঝছেন? ইউনিফর্ম আমার গায়েই হয় না, চেঞ্জ করে আনছি, তারপরে হয় না, কি করবো কোন?
পোশাকটি সত্যি সত্যি চেঞ্জ হচ্ছে নাকি? কিনা এক সেট আছে কিনা এক সেট আছে, বুঝছেন? পোশাকটি সত্যি সত্যি চেঞ্জ হচ্ছে নাকি? চেঞ্জ না এক সেট আরো 2 সেট বানাবো আর কি ভাবতেছি। জিম করার সময় কি ভাই? জিমের সময় আছে নি? আচ্ছা, তাহলে কার্যবিধান মোটামুটি আমরা শেষ করলাম। 565 ধারা মনে হয় অনেকেই বোঝে না, আমি একটু 565 ধারা ক্লিয়ার করি বলি। মনে করো যে কোনো ব্যক্তি দণ্ডবিধির 12 অধ্যায় এবং 17 অধ্যায় অপরাধ করলে, ঠিক আছে কিনা, যদি কোনো অপরাধ করে সেক্ষেত্রে এখানে একটা জিনিস বলতেছে যে তাকে কিন্তু আদালত একটা নির্দেশনা দেবে যে ভাই আপনি বাসস্থান পরিবর্তন করবেন না, যদি করেন 5 বছরের মধ্যে পরিবর্তন করতে পারবেন না, করলে হচ্ছে আপনি আদালতকে বিষয়টা হচ্ছে আপনার অবগত করতে হবে। এই কথা আপনাকে বলতেছে ফৌজদারি কার্যবিধানের 565 প্রথমে একে। এরপরে বলতেছে যে ব্যক্তির সাজাটা দেওয়া হলো ওই ব্যক্তি উচ্চ আদালতে আপিল করতে পারবে। তো আপিলে যদি তার সাজা বাদ হয়ে যায়, তাহলে আদালত যে নির্দেশনা দিয়েছিল যে বাসস্থান পরিবর্তন করতে পারবেন না, তাহলে এই নির্দেশনাটাও বাতিল হয়ে যাবে, ঠিক আছে কিনা। এরপরে বলতেছে যদি কোনো ব্যক্তি তার সাজা বাতিল না হয়ে যদি বহাল থাকে, তাহলে সে যদি আপনার বাসস্থান পরিবর্তন করে সেক্ষেত্রে 565 ধারা মোতাবেক তার এই যে কি হবে, তার বলা হচ্ছে যে আপনার এই বিধান লঙ্ঘন করার কারণে, অর্থাৎ তাকে আদালতের এই নির্দেশ অমান্য করার কারণে সেখানে আপনাকে বলতেছে যে আপনার কার্যবিধি 54 ধারা মোতাবেক এই ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। হ্যাঁ, এই হলো মূল বিষয়। আচ্ছা, আমরা এখন কার্যবিধি আইনের সম্পূর্ণ এমসিকিউ গুলো পড়বো, সবাই শুনবেন, শুনলে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। সবাই রেডি হন। কি প্রশ্ন ছিল বলেন তো ভাই? একজন বলছে কি প্রশ্ন ছিল বলেন। বলেন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, বলেন। স্যার ওই যে সিআরপিসির যে কটা গুরুত্বপূর্ণ মানে ধারা আছে এবং যেগুলো প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়ে একটা ক্লাস করেন, বা এখন যদি বলতে পারেন তো বলেন, নাহলে একটা ক্লাস। আচ্ছা, ওটা ক্লাস, ওই ক্লাসটা আগামীকালকে নিবানি, সমস্যা নাই, আমি আগামীকালকে নিবানি। হ্যাঁ, আজকে আমরা সিআরপিসির প্রশ্নগুলো এই এমসিকিউ গুলো জিজ্ঞেস করি, তোমরা সবাই উত্তর দাও। এটা তোমরা সবাই উত্তর দাও, এটা কাজে লাগবে। 2025 সালে কার্যবিধির অডিও দেওয়া আছে তো ভাই, একদিন কতবার দেবো? সবাইকে দিছে, প্রয়োজন আজকে রাত্রে আবার সবাইকে দেবো। হ্যাঁ, সবাই প্রশ্নের উত্তর দেন, আমি প্রশ্ন করবো, উত্তর দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কার্যবিধি আইন কত সালের আইন? 1898, 1820, 1861, 1898 সালের আইন। থ্যাংক ইউ। এবং সকালবেলা কিন্তু ক্লাস আছে, সকালবেলা আমরা পেআরবি পড়াবো, সাথে প্রশ্ন পড়াবো রাখাল চন্দ্র স্যারের। 6:30টায় ক্লাস আছে। এরকম টিচার পাবেন না যে 2 বেলা পড়াচ্ছে, ঠিক আছে কিনা। সবাই উঠবেন, যার পরীক্ষা সে অবশ্যই উঠবেন, সে ঘুমাতে পারে না। যার পরীক্ষা সে কিন্তু ঘুমাতে পারে না, সবাই সকাল 6:30টায় উঠবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, 98 সালের আইন। থ্যাংক ইউ। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইনের উকিল কত প্রকার? উকিল 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার? হ্যাঁ, 3 প্রকার। থ্যাংক ইউ। ফৌজদারি কার্যবিধি আইনের কত তফসিল অনুসারে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? 2য়, 3য়, 4র্থ। কত? 2য় তফসিল অনুসারে। এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার ওসি বলতে কোন পদের অফিসারকে বোঝাবে? ইন্সপেক্টরের নিম্নে নয়, কনস্টেবলের নিম্নে নয়, এসআই নিম্নে নয়, একজন ইন্সপেক্টরের নিম্নে নয়। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে স্পেশাল পুলিশ কত ধারায় বলছে? স্পেশাল পুলিশ 12, 13, 14। কত ধারা? 12 ধারায় বলছে। থ্যাংক ইউ। ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে জনসাধারণ কয়টি ক্ষেত্রে আসছে আপনার গ্রেপ্তারে সহায়তা করবে? কয়টি ক্ষেত্রে? হ্যাঁ, 2টি ক্ষেত্রে। থ্যাংক ইউ। ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে জনসাধারণ যদি হয়রানির উদ্দেশ্যে মিথ্যা সংবাদ দেয় দণ্ডবিধির কয় ধারায় অপরাধী? বলেন। থ্যাংক ইউ। এটা হচ্ছে দণ্ডবিধির 182তে অপরাধী। বাধ্য ব্যক্তিরা যদি অপরাধের সংবাদ না দেয় দণ্ডবিধির কয় ধারায় অপরাধী? হ্যাঁ, 176 ধারায় অপরাধী। থ্যাংক ইউ। আচ্ছা, কথা বা কার্য দ্বারা গ্রেপ্তার সম্ভব না হলে কিভাবে গ্রেপ্তার করতে হবে? বল প্রয়োগ করতে হবে। তারপরে হচ্ছে আপনার গ্রেপ্তার করা যাবে না, মৃত্যু ঘটাতে হবে। হ্যাঁ, বল প্রয়োগ করতে হবে। আচ্ছা, কোন আসামিকে গ্রেপ্তার করার ক্ষেত্রে মৃত্যু কার্যকর করা যায়? মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি, ক খ কোনটি না, কিন্তু ক খ। আচ্ছা, এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে ঘরের মধ্যে কোন ব্যক্তি প্রবেশ করলে বা থাকলে ঘর ভেঙে ঢোকা যাবে না? ভদ্র মহিলা, তারপরে হচ্ছে আপনার এই ভদ্র পুরুষ, তারপরে মুরব্বী, কোনটি না। হ্যাঁ, ভদ্র মহিলা, অত্যাশীল মহিলা। আচ্ছা, কার্যবিধি আইনের 52 ধারা মোতাবেক মহিলার দেহ তল্লাশির শর্ত কয়টি? 1, 2, 3, 4। কয়টি?
2টি, থ্যাংক ইউ। কার্যবিধি 54 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে কোন অফিসার? সকল পদের অফিসার। তারপর আছে এসআই থেকেও আপওয়ার্ড, এসআই থেকে আপওয়ার্ড কোনটি না, সকল পদের অফিসার, থ্যাংক ইউ। এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা মোতাবেক প্রতিরক্ষা বাহিনী থেকে পলাতক ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে কে? সকল পদের অফিসার, এএসআই থেকে আপওয়ার্ড, ইন্সপেক্টর থেকে আপওয়ার্ড কোনটি না, সকল পদের অফিসার, থ্যাংক ইউ। এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনাকে বলতে হবে যে জনসাধারণ কয়টি ক্ষেত্রে গ্রেফতার করতে পারে? 2, 3, 4, 5, 6, 2টি ক্ষেত্রে, থ্যাংক ইউ। পুলিশ অফিসার কত ঘন্টার বেশি আটক রাখতে পারবে না? 24, 25, 26, 27, 24 ঘন্টা। 24 ঘন্টা বেশি আটক রাখতে হলে কার অনুমোদন প্রয়োজন? আদালতের, পুলিশ অফিসারের, উকিলের, কোনটি না, হ্যাঁ আদালতের অনুমোদন প্রয়োজনটা রয়েছে। আচ্ছা, সমন কয় কপিতে হয়? সমন, থ্যাংক ইউ, সমন আছে 2 কপিতে হয়। গ্রেপ্তারি পরোয়ানা কয় কপিতে হয় বন্ধুরা? থ্যাংক ইউ, গ্রেপ্তারি পরোয়ানা 1 কপিতে হয়। হুলিয়া কয় কপিতে হয় বন্ধুরা? হুলিয়া 3 কপিতে হয়, ধন্যবাদ। তারপরে বলেন যে কোরকি পরোয়ানা কয় কপিতে হয় বন্ধুরা? কোরকি পরোয়ানা হচ্ছে আপনার 1 কপিতে হবে। কোন সম্পত্তি কোরক করা হয়? স্থাবর সম্পত্তি হয়, স্থাবর সম্পত্তি, ক ও খ কোনটি না, ক ও খ, থ্যাংক ইউ। ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বিদেশ থেকে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে আসলে কার্যবিধির কোন ধারার পদ্ধতি অনুসরণ করতে হয়? 85, 86, 86, 87 কোনটি না, থ্যাংক ইউ। 85 এবং 86 ধারার পদ্ধতি অনুসরণ করতে হয়। ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনাকে বলতে হবে যে আপনার কত বছরের মধ্যে কোনো ব্যক্তি প্রত্যাবর্তন করলে উক্ত ব্যক্তির সম্পত্তি ফেরত দিতে, কত বছরের মধ্যে? 2 বছরের মধ্যে, থ্যাংক ইউ। এরপরে বলেন কার্যবিধি আইনের 98 ধারা মোতাবেক তল্লাশি পরোয়ানা পরিচালনা করতে পারে কে? কনস্টেবলের উপরের অফিসার, এএসআই এর উপরের অফিসার, কোনটি না, থ্যাংক ইউ, কনস্টেবলের উপরের অফিসার। এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে অবৈধ প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করলে তল্লাশি পরিচালনা করতে পারে কে? এসআই নিম্ন নয়, এএসআই নিম্ন নয়, কোনটি না, কি হবে? এসআই নিম্ন নয়, এসআই এর নিম্ন নয়। এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে শান্তি রক্ষার মুসলিকা দণ্ডিত হওয়ার পর কত বছর? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 3 বছর। দণ্ডিত হওয়ার পূর্বে শান্তি রক্ষার মুসলিকা কত বছর? 1 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর, থ্যাংক ইউ। আচ্ছা, ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তির নিকট কত বছরের মুসলিকা আবেদন করা হয়? 1 বছরে, থ্যাংক ইউ। অভ্যাসগত অপরাধীর নিকট থেকে কত বছরের মুসলিকা আবদ্ধ করা হয়? 3 বছরের মুসলিকা আবদ্ধ করা হয়, থ্যাংক ইউ। আচ্ছা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারে সার্ভিসের কোন ধারায়? 128, 128, 129, 127 ধারা, থ্যাংক ইউ। বল প্রয়োগ করে সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে সার্ভিসের কোন ধারায়? থ্যাংক ইউ, 128 ধারা। এরপরে বলেন সামরিক সঙ্গী তলব করার কথা সার্ভিসের কোন ধারায় বলছে? 128, 129, 130, থ্যাংক ইউ, 129 ধারায় বলছে। এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার এজাহার প্রাপ্তির পর থানার কোন রেজিস্টারে লেখা হয়? এফআইআর রেজিস্টার, জেনারেল ডায়েরি, তারপরে হচ্ছে আপনার সিডি, কোনটি না, এফআইআর রেজিস্টার, তাই না? আচ্ছা, এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে থানা এলাকার মধ্যে তদন্তের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশ অফিসার, তারপর হচ্ছে আপনার উকিল, তারপর হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেট, কোনটি না, পুলিশ অফিসার। ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে সাক্ষীর প্রতি 160 দ্বারা কি সমন তলব করা দেওয়া হয়? মৌখিক সমন, লিখিত সমন, ক ও খ কোনটি না, মৌখিক লিখিত সমন আপনাকে দেওয়া হবে। কার্যবিধির 160 ধারা লিখিত সমন অমান্য করলে দণ্ডবিধির কয় ধারায় অপরাধ করছে বলে গণ্য হবে? দণ্ডবিধির আছে আপনার 174 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে সাক্ষীর বিবৃতিতে স্বাক্ষর করবে না কে? পুলিশ অফিসার, বিবৃতি প্রদানকারী, ক ও খ কোনটি না, সঠিক অ্যান্সার আছে বিবৃতি প্রদানকারী স্বাক্ষর করবে না। আচ্ছা, এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি অনুযায়ী জবানবন্দি করবে? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, ক ও খ, সঠিক অ্যান্সার কি? প্রথম এবং দ্বিতীয়, ওয়াই পারবে, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কিন্তু আপনার পারবে না। ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে কোন সাক্ষীকে আদালতে হাজির করার দায়িত্ব কার উপর বর্তায়? কোন সাক্ষীকে আদালতে হাজির করার দায়িত্ব হচ্ছে আপনার এই পুলিশ অফিসারের উপর বর্তায়। ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার চার্জশিট কত প্রকার? চার্জশিট হচ্ছে 2 প্রকার, তফসিলি এবং অতফসিলি। পুলিশ রিপোর্ট কয় প্রকার বন্ধুরা? থ্যাংক ইউ। পুলিশ রিপোর্ট আছে 2 প্রকার। ফাইনাল রিপোর্ট কয় প্রকার বন্ধুরা? ফাইনাল রিপোর্ট আছে আপনার 5 প্রকার। ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে কেস ডায়েরি কে লিপিবদ্ধ করে? তদন্তকারী কর্মকর্তা, থানার ওসি, এসপি, উপরে সবগুলো, সঠিক অ্যান্সার কি? তদন্তকারী কর্মকর্তা লিপিবদ্ধ করে। ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনাকে বলতে হবে যে অপমৃত্যুর ক্ষেত্রে শ্রোতাল রিপোর্ট তৈরি করতে পারে কে? পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, ক ও খ কোনটি না, থ্যাংক ইউ। ক ও খ দুইজনই হচ্ছে আপনার শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করতে পারে। আমার ঘুম চলে এসছে। আচ্ছা, ঠিক আছে, থাকে না, আর একটু পড়াই। ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনাকে বলতে হবে পুলিশ হেফাজতে কোনো ব্যক্তি মারা গেলে কে শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করতে পারে? বলেন। পুলিশ অফিসার প্রস্তুত করতে পারে, ম্যাজিস্ট্রেট প্রস্তুত করতে পারে, ক খ সবগুলো, সঠিক অ্যান্সার হচ্ছে ক খ। ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সবাই পারবে।
এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা রুজু করতে গেলে কার্যবিধির কোন ধারার পদ্ধতি অনুসরণ করতে হবে? হ্যাঁ, 197 ধারার পদ্ধতি অনুসরণ করতে হবে। এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বাদীর জবানবন্দি কত ধারা? বাদীর জবানবন্দি 200 ধারা। থ্যাংক ইউ। বাদীর জবানবন্দি 200 ধারা। এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে ম্যাজিস্ট্রেট কয়টি পদ্ধতিতে অপরাধ আমলে গ্রহণ করতে পারে? 2, 3, 4, 5 করে 3টি পদ্ধতিতে 190 ধারায় বলছে। এরপরে বলেন যে আপনার ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে কত বছরের মধ্যে একই শ্রেণীর কয়টি অপরাধ সংঘটিত হলে একত্রে মামলা চার্জ গ্রহণ করা যায়? হ্যাঁ, 1 বছরের মধ্যে 12 মাসের মধ্যে 3টি অপরাধ সংঘটিত হলে। থ্যাংক ইউ। এরপরে বলেন তুচ্ছ মামলায় শাস্তি কার্যবিধি কয় ধারা? থ্যাংক ইউ। 250 ধারা। আপনারা কি শুনতেছেন নাকি শোনেন না? আচ্ছা, রাজ সাক্ষী সাক্ষ্যের কয় ধারা? 133 ধারা। থ্যাংক ইউ। আচ্ছা, রাজ সাক্ষীর বিচার করার কার্যবিধির কোন ধারায় বলতেছে? 339 কতে বলতেছে। কোন ব্যক্তির আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয় কয়টিতে? 2, 3, 4, 5 2টিতে। থ্যাংক ইউ। আচ্ছা, দায়ের আদালতে মামলা নিষ্পত্তির সময়সীমা কয়দিন? দায়ের আদালতে 360 দিন। থ্যাংক ইউ। ম্যাজিস্ট্রেট আদালতে কয়দিন? ম্যাজিস্ট্রেট আদালতে 180 দিন। থ্যাংক ইউ। গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই বিধান দণ্ডবিধির কোন কোন ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেন তো? 400 এবং 401 ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 400 এবং 401 ধারার ক্ষেত্রে আপনার প্রযোজ্য হবে না, অর্থাৎ আসামিকে ছাড়া যাবে না আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনাকে বলতে হবে আপনার গর্ভবতী মহিলাকে মৃত্যুদণ্ডকে হ্রাস করে কোন দণ্ড দেওয়া যায়? 10 বছরের কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 5 বছরের কারাদণ্ড, কোনোটি না, যাবজ্জীবন কারাদণ্ড। থ্যাংক ইউ। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনাকে বলতে হবে হেভিয়াস কর্পাস নোটিশ কার্যবিধির কয় ধারা? হেভিয়াস কর্পাস নোটিশ, হ্যাঁ, 491 ধারা। ঘুম এসে গেছে। বাড়ির কাজ দেহে বাড়ির কাজ সবাই করবেন। সকাল 6:30টায় উঠবেন। 6:30টায় উঠে আমরা আগে পেয়ারবি পড়বো, পরে রাখাল চন্দ্র সূত্রধর স্যারের বই থেকে আমরা সাক্ষ্য আইনের প্রশ্নগুলো দেখবো। ঠিক আছে। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাসে যতটুকু ছিলেন আশা করি উপকৃত হয়েছেন এবং ভালো লাগছে সবাই। দোয়া চাই সবার কাছে। থ্যাংক ইউ সো মাচ সবাই।